এইবার আজকে আমরা ট্যাক্সের যেই চ্যাপ্টারটা শুরু করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা হচ্ছে কি একটা হেডস অফ ইনকাম। এটা হলো একটা হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকামের মানে কি? আজকে ধর অনিশ, ঠিক আছে, আমি হলাম গিয়ে আইটি ডিপার্টমেন্ট। আমার কাজ কি? ট্যাক্স তোর কাছ থেকে কালেক্ট করা। এইবার তুই আমার কাছে এসে বললি যে দাদা তোমাকে আমি 1,00,000 টাকা ট্যাক্স দিচ্ছি, নাও। আমি তখন তোকে বলবো যে শুধুমাত্র 1,00,000 টাকা তুই আমায় ট্যাক্স দিচ্ছিস, সেটা আমি নিয়ে নেব না, আমার আরও অনেক কিছু জানার দরকার আছে। তুই বলছিস আর কি তুমি জানতে চাও? আম খাও না, গাছ গুনে রাখি। তখন আমি বলবো যে না, আমার গাছ গুনতে হবে। তখন আমি তোকে বললাম আমাকে বল যে তুই এই যে ইনকাম করেছিস, যার ওপর তোর হিসেবে 1,00,000 টাকা ট্যাক্স হয়, সেই ইনকামগুলো তুই কোথা থেকে কত কত করে করেছিস সেটা তুই আমাকে বল। ঠিক আছে? তুই বললি দাদা আমি বুঝতে পারলাম না তোমার কথাটা। তখন আমি বললাম, যেটা ক্লাস 11-এ পড়ানো হয়েছিল, যে আজকে এই যে টোটাল ইনকাম, এই টোটাল ইনকাম 5 ভাবে তুই করতে পারিস। একটা হচ্ছে স্যালারির মাধ্যমে, একটা হচ্ছে গিয়ে এইচপির মাধ্যমে, একটা হচ্ছে সিজির মাধ্যমে, একটা পিজিবিপির মাধ্যমে, একটা আদার সোর্সেসের মাধ্যমে। মানে আজকে এই 5খানা হেডেই তুই ইনকাম করতে পারিস এবং সেইভাবেই তুই আমাকে দেখাতে পারিস যে তোর টোটাল ট্যাক্সেবল ইনকামটা কতটা। ঠিক আছে? এর বাইরে আর কিছু হতে পারে না, কারণ লাস্টে যেটা রাখা আছে সেটা হচ্ছে আদার সোর্সেস, যেইগুলি এই চারটের মধ্যে পড়বে না, সেটার উপর যদি তোকে ট্যাক্স দিতে হয় তাহলে সেই ইনকামটাই আমাদের এসে পড়বে কোন হেডে? আদার সোর্সেস। তার মানে এইটাই হচ্ছে গিয়ে আমার 5টা হেডস অফ ইনকাম। আমরা স্যালারিটা ক্লাস 11-এই করে নিয়েছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এইচপি। ঠিক আছে? তার মানে তুই আমাকে শুধু 1,00,000 টাকা ট্যাক্স দিলে হবে না, তার সাথে আমি এটা জানতে চাই তুই যে ইনকাম করেছিস, টোটাল যে তোর ইনকামটা হয়েছে সেটা কোনখান থেকে কতটা হয়েছে সেটাও তোকে দেখাতে হবে। এই কারণে এই 5টা হেডস অফ ইনকাম গভর্নমেন্ট করে দিয়েছে। তার মধ্যে একটা হেডস অফ ইনকাম হচ্ছে গিয়ে আমাদের এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কথাটা বুঝতে পেরেছিস? এইবার শ্রেয়া একটা কথা জিজ্ঞাসা করবে, দাদা একটা প্রশ্নের উত্তর দেবে? কারণ কি বল, ও বলছে কোন ইনকামটা কোন হেডে ট্যাক্সেবল, মানে কোন হেডে দেখাবো বা কোন পাইপলাইন দিয়ে তোমার কাছে নিয়ে যাব, এটা একটুখানি বলে দেবে? মানে আজকে ধরো কোনো একটা জায়গা থেকে আমি ইনকাম করলাম, প্রত্যেকটা পাইপলাইনের কি আলাদা আলাদা নিয়ম রয়েছে যে এরকম ইনকাম হলেই এখানে, ওরকম ইনকাম হলে ওখানে, এরকম কি নিয়ম আছে? আমি বলবো অবশ্যই। আজকে তোর মা যখন তোকে ফিস দিচ্ছেন, সেই ফিজে পরিষ্কার উনি বলে দেন, দেখ যেখানে বেঙ্গলি পড়িস এটা কিন্তু ওই মিসে, দেখ যেখানে এইটা পড়িস সেটা কিন্তু ওই স্যারের। তো যার ফলে আমরা যখনই যেটা করি তার একটা কিছু নির্দিষ্ট ঘটনা থাকে, ওই ঘটনাগুলোই কিন্তু একজনের থেকে আরেকজনকে আলাদা করে দেয়। একটা বাংলা মিসের ফিস, একটা আমার ফিস, আজকে আমি কমার্সের উনি বাংলার, একজন ইংলিশে। কথাটা বুঝতে পেরেছিস? সেইভাবেই দেখতে পাচ্ছেন, সেইভাবেই প্রত্যেকটা হেডসে প্রত্যেকটা হেডসে নিজস্ব কিছু ট্যাক্সেবল ইভেন্ট আছে। একটু ইংলিশেই বলছি, প্রত্যেকটা হেডসেরই কিছু নিজস্ব ট্যাক্সেবল ইভেন্টস আছে। সেই ট্যাক্সেবল ইভেন্টসই বুঝিয়ে দেয় যে এই ইনকামটা কোন হেডের আন্ডারে পড়বে। যেমন ক্লাস 11-এ যখন আমরা স্যালারি করেছিলাম, তার এক ট্যাক্সেবল ইভেন্টে কী ছিল? দুই পক্ষের মধ্যে একটা এমপ্লয় রিলেশনশিপ থাকতে হবে। আজকে এমপ্লয়ার যেটা বলবে এমপ্লয়িকে
সেই কাজটা এমপ্লয়িকে করতে হবে এবং তার পরিবর্তে এমপ্লয়ারের কাছ থেকে পিরিয়ডিক্যালি একটা টাকা পাবে, যেটাকে ওয়েজেস অথবা স্যালারি বলা হবে। তো ওইগুলো ছিল ট্যাক্সেবল ইভেন্ট। এবার কেউ ইনকাম করছে, যদি এই ঘটনাগুলো ম্যাচ করে যায়, তার মানে সেটা আমাদের কোন হেডে ট্যাক্সেবল হবে? স্যালারি হেডে। তাহলে আমাদের যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ কোনো একটা ইনকাম আমাদের এই হেডে আসবে, তাহলে এরও নিশ্চয়ই কোনো না কোনো এখানে ট্যাক্সেবল ইভেন্টস থাকা দরকার। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে আমাদের এইচপির যে ট্যাক্সেবল ইভেন্ট রয়েছে সেটা কি? ইভেন্ট যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর ট্যাক্সেবল ইভেন্ট হচ্ছে হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি should be owned by the assessee। হাউস প্রপার্টিটা কার হতে হবে? অ্যাসেসির হতে হবে। বুঝতে পেরেছিস? অর্থাৎ যিনি ট্যাক্স দেবেন ওই বাড়িটা ওনার নামে থাকতে হবে, মানে ওনার অধিকারে থাকতে হবে। ঠিক আছে? এবার এখানে অনেক আছে, তোদের আমি নোট যখন পড়াবো দেখতে পাবে এখানে লিগাল একজন অ্যাসেসি হতে পারে, আবার সে লিগালি অ্যাসেসি নয়। যেরকমভাবে ধর আজকে কারোর একটা বাড়ি তোর জিম্মায় দিয়ে আমেরিকায় চলে গেছে, তার মানে এখন ওইটার ওপর ট্যাক্স দিতে তোকে হবে, কিন্তু তুই লিগালি কিন্তু অ্যাকচুয়াল অ্যাসেসি নোস বা ওনার নোস, কিন্তু ধরে নেওয়া হচ্ছে সেটাকে বলে ডিম টু বি অ্যাসেসি। ঠিক আছে? নেক্সট আর 2 নম্বর হচ্ছে সেই যে হাউস প্রপার্টিটা বলা হচ্ছে না, সেই হাউস প্রপার্টি বলতে বোঝায় বাড়ি এবং বাড়ির সাথে সংলগ্ন যেই জায়গাটা, দ্যাট ইজ উঠানটা রয়েছে সেইটা। অর্থাৎ হিয়ার house property means the house and the land appertaining thereto। এই ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেওয়াটোর কথাটার মানে হলো যে একটা বাড়ি রয়েছে এবং বাড়ির সাথে যে জায়গাটা রয়েছে এইটাকে বলা হয় ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেওয়ার টু। ঠিক আছে? বাড়ির সাথে যুক্ত যেই জায়গা, উঠান। কথাটা বুঝতে পারলি? সেটাও তো ল্যান্ডলর্ডেরই মানে। হ্যাঁ অবশ্যই, মানে এইখানে আরও আস্তে আস্তে তোমার এখানে বাড়ি বলতে হাউস প্রপার্টি বলতে বাড়ি এবং বাড়ির সাথে সংলগ্ন যে জায়গা দুটোকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার? সব আস্তে আস্তে আসবে। থার্ড, house should not be used for own business and own residence। কি বলা হলো? হাউস প্রপার্টি should not be used for own business। এখানে ধর এই যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে কি অনিশের, তার মানে এই বাড়ি বা ওই জায়গা না নিজের থাকার পারপাসে ইউজ করতে পারবে, আর না ও নিজের বিজনেসের পারপাসে ইউজ করতে পারবে। তার মানে যেটা পারবে না সেটা বলে দিয়েছে, তাহলে পারবে কোনটা? ও ওর বাড়িটা কাউকে ভাড়াতে দিতে হবে। তার মানে আজকে আমাদের কোনো একটা ইনকাম, মানে ওর যেই বাড়িটা, এখান থেকে ইনকাম কখন অ্যারাইজ হবে? যখন অনিশ বাড়িটা নিজে থাকবে না,
বা নিজের বিজনেসে কাজে লাগাবে না, অন্য কাউকে ভাড়াতে দেবে এবং সেই সময় বাড়িটা ওর নামে থাকতে হবে। কথাটা বুঝতে পারলি? তখন ওই পরিস্থিতিতে যেই টাকাটা ওর কাছে আসবে রেন্ট বাবদ, ভাড়া বাবদ, সেই ভাড়াটাই ট্যাক্সেবল হবে আন্ডার দ্য হেড অফ হাউস প্রপার্টি। বুঝতে পারলি? তার মানে হাউস প্রপার্টি হেডে যদি কোনো একটা ইনকামকে ট্যাক্সেবল হতে হয় তাহলে ট্যাক্সেবল ইভেন্টসগুলো কী কী, মানে কোন কোন শর্তগুলোকে পূরণ করতে হবে? প্রথম হচ্ছে হাউস প্রপার্টি শুড বি ওন বাই দ্য অ্যাসেসি। সেকেন্ড হচ্ছে হাউস প্রপার্টি মিনস দ্য হাউস অ্যান্ড দ্য ল্যান্ড অ্যাপার্টেনেন্ট দেয়ার টু, অর্থাৎ এখানে বাড়ি বলতে শুধু বাড়ি নয়, বাড়ি সংলগ্ন জায়গাকেও বোঝায়। এবং হাউস প্রপার্টি শুড নট বি ইউজ ফর ওন বিজনেস অ্যান্ড ওন রেসিডেন্স, অর্থাৎ নিজে থাকার জন্য বা নিজের বিজনেসে ইউজ করার জন্য সেই বাড়িটাকে কাজে লাগালে হবে না। প্রথম কথা, ও যে বাড়িতে নিজে থাকছে সেখান থেকে কখনো ইনকাম আসতে পারে না। দ্বিতীয় কথা, ও যখন নিজের বিজনেসে ওর বাড়িটাকে কাজে লাগাবে তখন সেই বাড়িটাকে পিজিবিপির মধ্যে আমরা ঢুকিয়ে দেবো। পিজিবিপি আরেকটা হেডস অফ ইনকাম, এই যে এইটা যেটা কিছু করে তাড়াতাড়ি করাচ্ছিলাম ওই পিজিবিপির মধ্যে ঢুকে যাবে। কিন্তু যখন বাড়িটা নিজে থাকার পারপাসে ইউজ করা হচ্ছে না এবং বাড়িটা নিজের ব্যবসা সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না, কাউকে বাইরের ভাড়া দেওয়া হয়েছে, সেখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছে, সেই সেই ভাড়াটাই আমাদের এইচপিএতে ট্যাক্সেবল হবে। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা? আচ্ছা, এখানে আরও কিছু কথা আমি তোদেরকে বলি। সেটা হচ্ছে যে আজকে এই যে জায়গাটা, এটাও যদি ও ভাড়া দেয় কাউকে, অর্থাৎ বাড়ি সংলগ্ন এই জায়গাটা, তো ধর ও কাউকে বলে যে ঠিক আছে তোমরা একটা কাজ করতে পারো, আমার বাড়ির সামনের জায়গাটা তোমরা তোমাদের অনুষ্ঠানটা করতে পারো, আমি ভাড়াতে দিতে রাজি আছি। তো ওই বাড়ির সংলগ্ন যেই জায়গাটা ভাড়াতে দিচ্ছে, বাড়িটা দেয়নি কিন্তু এই জায়গাটা দিচ্ছে, তো এইখান থেকেও যে ভাড়াটাও পাবে সেটা কিন্তু স্টিল সেই এইচপিএডেই ট্যাক্সেবল। কিন্তু ধর অনিশে এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে গিয়ে ওর একটা বাড়ির সংলগ্ন জায়গা, ধর এইখানে একটা জায়গা আছে ভ্যাকেট ল্যান্ড, এই জায়গাটা যদি কাউকেও ভাড়াতে দেয়, সেখান থেকে যদি রেন্ট পায়, তখন কিন্তু সেটা এইচপিএডে ট্যাক্সেবল নয়, সেটা আদার সোর্সেসে ট্যাক্সেবল। কেন? কারণ এই জায়গায় কোনো বাড়ি নেই। এক্স্যাক্টলি, কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা? আবার প্রথম থেকে করবে। সেটা হচ্ছে আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে কি আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে একটা হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকাম মানে হচ্ছে অনিশ যখন আমাকে 1 লাখ টাকা ট্যাক্স দিতে এসেছে, তখন আমি বলেছি বাবু এরকমভাবে শুধু ট্যাক্স দিলে হবে না, তুই কোথা থেকে ইনকাম করেছিস সেটা আমায় বল। তখন বলো দাদা বুঝতে পারলাম না। তখন আমি বললাম যে 5টা তো আমি হেডস করে রেখেছি ইনকামে, তুই দেখ কোন হেডসে তোর ইনকাম কতটা এসছে। সেই 5টা ওই হেডস হচ্ছে স্যালারি, এইচপি, ক্যাপিটাল গেন, পিজিবিপি, আদার সোর্সেস। এবার তুই বলবি দাদা কীভাবে বুঝবো কোনখান থেকে কোন হেডে কত টাকা আমি ইনকাম করেছি? তখন আমি বলেছি যে প্রত্যেকটা হেডেরই নিজস্ব কিছু ট্যাক্সেবল ইভেন্টস থাকে। এই ট্যাক্সেবল ইভেন্টসগুলো তুই জানবি, দেখবি, সেই অনুযায়ী সেই ইনকামটাকে সেই হেডে তুই ট্যাক্সেবল করে দিবি বা কনসিডার করবি। তো স্যালারিটা আমরা আগেই পড়ে নিয়েছিলাম ক্লাস 11-এ। এবার এইচপি যেটা করবো তার ট্যাক্সেবল ইভেন্টসটা আমরা কী দেখছিলাম, যে বাড়িটার ওনার হতে হবে প্রিভিয়াস ইয়ারে। হাউস প্রপার্টি শুড বি ওন্ড বাই দ্য অ্যাসেসি ইন প্রিভিয়াস ইয়ার কাকে বলে? পূর্ববর্তী বছর, যে বছরে আমি ইনকামটা করেছি যেটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। তো পূর্ববর্তী বছরে সেই বাড়িটার ওনার অ্যাসেসিকে হতে হবে। সেই বাড়ি এবং তার সংলগ্ন জায়গা হতে পারে, ঠিক আছে, এবং সেই বাড়িটা ওনার নিজস্ব থাকা এবং নিজের বিজনেস পারপাসে ব্যবহার করলে চলবে না। অর্থাৎ ঘুরিয়ে বলতে চাইছে যে সেটাকে কাউকে বাইরে লেট আউট করতে হবে। লেট আউট কথাটার মানে হচ্ছে বাইরে কাউকে থাকার জন্য সেটাকে দিতে হবে। কথাটা বুঝতে পারলি? তো এইগুলো হচ্ছে 3টে আমাদের ট্যাক্সেবল ইভেন্টস। এই ট্যাক্সেবল ইভেন্টস যদি আমাদের স্যাটিসফাইড হয় তাহলে সেখান থেকে রেন্ট বাবদ যেটা পাওয়া যাবে সেটা আমাদের এইচপিএডে ট্যাক্সেবল হবে, আদারওয়াইজ হবে না। আর একটা জিনিস আমরা কি দেখলাম, এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে ল্যান্ড অ্যাপার্টেনেন্ট দেওয়ার। তো যদি এটা লেট আউট হয় আলাদাভাবে তাহলে সেখান থেকে যে ভাড়াটা পাবে সেটাও এইচপিএডে ট্যাক্সেবল হবে। কিন্তু মনে হচ্ছে যদি একটা আলাদা কোনো জায়গায় বাড়ি থাকে, যদি কোনো জায়গা থাকে, সেটা যদি ও ভাড়াতে দেয় সেখান থেকে যে রেন্টটা পাবে সেটা কিন্তু কখনোই আমাদের এইচপিএডে ট্যাক্সেবল হবে না। এইবার কথাটা হচ্ছে এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি,
এইটার মানে কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটার মানে কি? তোদের মনে হতে পারে একটা বাড়ি যেটা অনিশের, সেটা ও বাইরে ভাড়াতে দিয়ে সেখান থেকে কত টাকা ইনকাম করছে সেই ইনকামটা ডিটারমাইন করা, এটা তোদের মনে হতে পারে, তাই তো? যে একটা বাড়ি আমি ভাড়াতে দিলাম, সেখানে আমি কত টাকা ইনকাম করলাম, যেটার উপর আমাকে ট্যাক্সটা দিতে হবে, সেই ইনকামটা আমার এখানে ডিটারমাইন করতে হবে, তাই তো? না, কমপ্লিটলি ভুল একটা মিনিং। কথাটা বুঝতে পারলি? তাহলে মিনিং কি? মিনিং হলো অ্যাকচুয়াল ইনকাম ফ্রম হাউস প্রপার্টির যে অনিশের যেই বাড়িটা রয়েছে, এই বাড়িটা এক বছরে অনিশকে কতটা টাকা ইনকাম করানোর ক্ষমতা রাখে, এই বাড়িটা এক বছরে অনিশকে কতটা ইনকাম করানোর ক্ষমতা রাখে, সেই ক্ষমতাটা ডিটারমাইন করা। বুঝলাম না। আমরা বললাম যে যদি আমরা এই মানেটা ধরি যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির কথাটার মানে হচ্ছে একটা বাড়ি থেকে কতটা ইনকাম হলো, সেইটাই হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মানে। তাহলে অনিশের 5খানা বাড়ি আছে, 5খানা বাড়ির মধ্যে একটা বাড়িকেও ও লেট আউট করেনি, লেট আউট মানে ভাড়াতে দেয়নি, তাহলে ওই বাড়িগুলো একটাও ইনকাম করেনি, তাহলে নিশ্চয়ই ওকে একটা টাকাও ট্যাক্স দিতে হবে না, তাই তো? এতে আমাদের দেশের ক্ষতি। দেশের কীরকম ক্ষতি? আজকে তুমি তোমার রিসোর্সেস, দেশের রিসোর্সেসগুলোকে তুমি ইউটিলাইজ করছো না, যার ফলে তোমার ইনকাম আসছে না। তোমার ইনকাম না আসার জন্য গভর্নমেন্টের ট্যাক্স আসছে না, গভর্নমেন্টের ট্যাক্স না এলে গভর্নমেন্টে যত মেনটেনেন্স করো সেগুলো করবে কীভাবে, তাই তো? তো যার ফলে আজকে তোমার বাড়ি রয়েছে, তোমার টাকা ছিল বলে তুমি কিনেছো, তো সেইগুলোকে তুমি ভাড়া দিচ্ছ না, তোমার ইনকাম হচ্ছে না, তার জন্য তুমি ট্যাক্স দেবে না। এটাই তুমি যদি ভেবে থাকো ইনকাম ফ্রম হাউস প্রপার্টির কথাটার মানে, তাহলে তুমি ভুল ভাবছো। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কথাটার মানে হচ্ছে তোমার কাছে 5খানা বাড়ি আছে, এই 5খানা বাড়ি তোমাকে কতটুকুনি ইনকাম করাতে পারে সেটা বার করো। তোমার যদি অঢেল টাকা থাকে তাহলে তুমি ভাড়াতে দিও না, কিন্তু সেটা আমি মানতে পারবো না, আমাকে স্টিল সেটার ওপর ট্যাক্স দিতেই হবে। তাহলে আজকে তোমার ইনকামের ওপর যদি আমার ট্যাক্সের ব্যাপারটা থাকতো, তার মানে তোমাকে সেটা লেট আউট করে ইনকাম করতে হতো, কিন্তু আমি বলেছি না, সে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি লেট আউট করবে কি করবে না। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টির কথাটার মানে হচ্ছে যেই বাড়িগুলো তোমার কাছে রয়েছে, এই বাড়িগুলো তোমাকে কতটা এক বছরে ইনকাম করাতে পারে, তার কতটা ক্ষমতা রয়েছে। এবার সেই ক্ষমতাটা তুমি ইউজ করিয়ে তুমি ইনকাম করতে পারো বা নাও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সেই ক্ষমতাটার ওপরে তোমার কাছ থেকে ট্যাক্স নেব। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কথাটার মানে বাড়িটা কত ইনকাম করানো সেটা না, বাড়িটা এক বছরে কতটা ইনকাম করানোর ক্ষমতা রাখে সেটা, সেই অ্যামাউন্টটা ডিটারমাইন আমাদেরকে করতে হবে। কোনো রকম অসুবিধা আছে? এইবার তাহলে মিনিংটা আমি বললাম, মিনিংটা তাহলে কি? পাওয়ার অফ এ হাউস প্রপার্টি টু জেনারেট রেভিনিউ। তো সেই পাওয়ারটা আমায় ডিটারমাইন করতে হবে যেটা নাকি রেভিনিউ জেনারেট করতে পারে ইন এ ইয়ার। একটা বছরে একটা হাউস প্রপার্টি কতটা ইনকাম জেনারেট করতে পারে সেইটাই হচ্ছে গিয়ে আমাদের মিনিং অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যেটা আমাদের ডিটারমাইন এখানে করতে হবে। কথাটা বুঝতে পারলি? এইবার আমরা কি করব, সেই পাওয়ারটা কীভাবে ডিটারমাইন করব তার যে প্রসেস, সেই প্রসেসটা আমরা পরের পেজে এবার ডিসকাস করা শুরু করব। এইবার প্রসেসটা দেখ, আমরা প্রথমে কি করব, 3টে কলাম এখানে রাখবো অ্যামাউন্টের, আর এইখানে হচ্ছে পার্টিকুলার্স, ঠিক আছে? এইবার এইটা হচ্ছে আমাদের পার্টিকুলার যেখানে আমরা লিখবো, আর এটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে? মানে এবার আমি প্রসেসটা দেখবো আর কি। কম্পিউটেশন, উপরে কি লিখবো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি,
ঠিক আছে, যেটা আমরা ক্যালকুলেট করছি। কার ক্যালকুলেট করছি? মিস্টার অনিশ। ঠিক আছে, আর আমরা জানি কোনো একটা ইনকামের ওপর কতটা কি ট্যাক্স দিতে হয় সেটা নির্ভর করে তার রেসিডেন্সিয়াল স্টেটাসের ওপরে। তো আমি ধরে নিচ্ছি তার রেসিডেন্সিয়াল স্টেটাস হচ্ছে গিয়ে এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। তো তাই লিখলাম কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার আনিশ এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, এখানে কমা, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, যেই বছরে আমরা একটা অ্যাসেস করছি এবং তার আগের বছর, দ্যাট ইজ রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো এই পুরো ব্যাপারটা যদি আমরা লিখে নিই না, তাহলে এখান থেকে আমাদের কাছে ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, কী ক্যালকুলেট করছি, কার ক্যালকুলেট করছি, তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কী, কোন বছরে ক্যালকুলেট করছি এবং কোন বছরের জন্য ক্যালকুলেট করছি। কোনো রকম অসুবিধা আছে? ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে সেই প্রসেসটা আমরা দেখব যেটার মাধ্যমে নাকি একটা বাড়ি কতটা ক্ষমতা রাখে একটা বছরে অ্যাসেসিকে ইনকাম করিয়ে দেওয়ার সেই ক্ষমতাটাকে আমরা কোয়ান্টিফাই করব, যেটার উপর আলটিমেটলি তাকে ট্যাক্সটা পে করতে হবে। তো এটা আমরা স্টেপ ওয়াইজ করব। তাহলে প্রথমে আসবে আমাদের স্টেপ 1। তার আগে একটা জিনিস লেখা উচিত, সেটা হচ্ছে এর ওপরটায়, সেটা হচ্ছে ধর হাউস 1। ঠিক আছে, এবং সেটাকে আমরা এখানে লিখে দেবো লেট আউট। আর আমি ধরে নিচ্ছি এটা লেট আউট। লেট আউট কথাটার মানে হচ্ছে কি আমাদের ভাড়া দেওয়া, আর নিজে থাকাটাকে বলা হয় সেলফ অকুপাইড। ঠিক আছে, এগোই। স্টেপ 1। স্টেপ 1-এ আসবে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, ফেয়ার রেন্ট। ঠিক আছে, তারপর এখানে লিখব হুইচ এভার ইজ হায়ার ইজ কনসিডার্ড অ্যাজ রিজনেবল expected rent under section 23(1)(a) but subject to standard rent। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেন্টের অ্যামাউন্ট এটা। এখানে কি লিখলাম? গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনে, ফেয়ার রেন্ট দেওয়া থাকবে কোশ্চেনে। এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে আমরা বলবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, RER, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এই পুরো নিয়মটা যে সেকশনে বলা রয়েছে সেই সেকশনটা হচ্ছে গিয়ে আন্ডার সেকশন 23 সাবসেকশন 1 ক্লজ A। ঠিক আছে, এখানে বলা আছে, কিন্তু সেটা যেন কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের বেশি না হয়। সাবজেক্ট টু কথাটার মানে হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে স্ট্যান্ডার্ড রেন্টের বেশি যেন কখনো না হয়। তার মানে এই যে গ্রস মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট, এই যে নিয়মটার থেকে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা বার করব, সেই পুরো প্রসেসটা আমাদের এই 23 সাবসেকশন 1 অ্যান্ড ক্লজ এর মধ্যে বলা রয়েছে। ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে এবার আমায় জানতে হবে যে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু মানে কি, মানে প্রত্যেকটা জিনিস সম্পর্কে এবার আমাদেরকে জানার দরকার রয়েছে। তো প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে গ্রস মিউনিসিপাল ভ্যালু, এটা বলতে কি বোঝায়। ঠিক আছে, তো গ্রস মিউনিসিপাল ভ্যালু ফার্স্টে আমি লিখেছিলাম। তো এখানে একটা কাজ করি, এইটা বোঝানোর জন্য প্রথমে আমি লিখি মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, মিউনিসিপাল ভ্যালু, এই মিউনিসিপাল ভ্যালু দু রকমের হয়। একটা হচ্ছে গিয়ে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু, আরেকটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। একটা গ্রস আর একটা হচ্ছে নেট। ঠিক আছে, তো এবার একটুখানি বোঝার চেষ্টা করি যে এই মিউনিসিপাল ভ্যালু কথাটার মানে কি। এই হচ্ছে অনিশ, ঠিক আছে, আর এই হলাম আমি কে আইটি ডিপার্টমেন্ট। আমি কি বার করতে চাইছি যে ওর বাড়িটা ওকে এক বছরে কতটা ইনকাম করাতে পারে সেই ক্ষমতাটা
বুঝতে পেরেছিস? অ্যামাউন্টের দিক দিয়ে, অ্যামাউন্টের বিচারে। তো আমি অনিশের যে বাড়িটা রয়েছে তার ক্ষমতা কতটা সেটা ডিটারমাইন করার জন্য আমি ফোন করেছি কাকে? মিউনিসিপ্যাল অথরিটি। মিউনিসিপ্যাল অথরিটি মানে যেটা রয়েছে আমাদের বালি মিউনিসিপ্যালিটি বা হাওড়া কর্পোরেশন। আমি সোজা একে বলেছি, আর এখানে বসে রয়েছে পীযূষ। আমি পীযূষকে বলছি, পীযূষ তোর মিউনিসিপ্যালিটির মধ্যে এই একটা বাড়ি আছে, এই বাড়িটা এক বছরে কত ইনকাম করতে পারে সেইটা তুই আমাকে বল। তো আমাকে ও বলল সমস্ত কিছু বিচার টিচার করার পর, দাদা এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকা এক বছরে ইনকাম করাতে পারে। কোনো অসুবিধা? এইটাকেই বলা হয় মিউনিসিপ্যাল ভ্যালু। ক্লিয়ার? কোনো অসুবিধা? তার মানে ভ্যালু গিভেন বাই দ্য মিউনিসিপ্যাল অথরিটি ইজ নোন অ্যাজ মিউনিসিপ্যাল ভ্যালু। ক্লিয়ার? ওকে, এইবার কথাটা হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু তো বুঝলাম, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কি, নেট মিউনিসিপ্যাল ভ্যালু কি? আচ্ছা শোন, আজকে আমার একটা কথা বল। আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে, তো সেটা বিগ 4 মেট্রোপলিটন সিটি, যেটা কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই চারটে। ঠিক। আবার মিউনিসিপ্যালিটি রয়েছে আদার দ্যান কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, দ্যাট মিনস 4 বিগ মেট্রোপলিটন সিটিস। ওকে, ঠিক আছে। আচ্ছা এইবার একটা কথা বলি, আজকে পলিউশন ধুলো কোনখানে বেশি? কোথায় বেশি? অবভিয়াসলি এখানে মেট্রোপলিটন সিটিসে। ঠিক। তো আজকে আইটি ডিপার্টমেন্ট, এই আইটি ডিপার্টমেন্ট কিন্তু সেরকম বোকা নয় যে আজকে, এইবার ব্যাপারটা কি, আজকে এরকম নয় যে আজকে আইটি ডিপার্টমেন্ট অনিশের কাছ থেকে ট্যাক্স নেওয়ার জন্য অনিশকে শেষ করে দেবে। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই প্রত্যেক দিন মুরগি একটা সোনার ডিম পারে, তো সমস্ত ডিমগুলো একবারে নেওয়ার জন্য মুরগিটাকে কেটে দেবে। ব্যাপারটা সেরকম নয়। আজকে আইটি ডিপার্টমেন্ট এই যে পলিউশনের যে ব্যাপারটা রয়েছে না, সেই পলিউশনের ব্যাপারটাকে কনসিডার করে এই যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, সেখানে আইটি ডিপার্টমেন্ট না বলে আমরা আরও ভালো বলতে পারবো মিউনিসিপ্যাল অথরিটি। মিউনিসিপ্যাল অথরিটি কী করেছে যে আজকে 10%, এই হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। শুনবি, হ্যাঁ, ধর এখানে রয়েছে আমাদের 10 লাখ, ধরছি 10 লাখ। তো মিউনিসিপ্যাল অথরিটি বলছে যে এই জায়গায় এত ধুলো বালি পলিউশন, বাড়িটাকে প্রত্যেক বছরে মেনটেন করতেই হবে, নয়তো বাড়িটাই নষ্ট হয়ে যাবে। বাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ইনকাম কোথা থেকে জেনারেট হবে? সেই কারণে মিউনিসিপ্যাল অথরিটি ইন কেস অফ 4 বিগ মেট্রোপলিটন সিটিজ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর 10% একটা ছাড় দেয় অ্যানুয়াল মেনটেনেন্সের জন্যে। 10% অন গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ছাড় দেয় কিসের জন্য? অ্যানুয়াল মেনটেনেন্সের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে 10 লাখ মাইনাস 1 লাখ, তাহলে এইখানে যেটা এলো সেটা হচ্ছে 9 লাখ। ক্লিয়ার? এইটাকে তখন কি বলা হবে? নেট মিউনিসিপ্যাল ভ্যালু। কোনো রকম অসুবিধা? তার মানে আবার শোন, আজকে যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটি আমাদের বিগ 4 মেট্রোপলিটন সিটিসেও আছে এবং আদার দ্যান বিগ 4 মেট্রোপলিটন সিটিসেও থাকে। যেহেতু বিগ 4 মেট্রোপলিটন সিটিস বা 4টে মেট্রোপলিটন সিটিস আমাদের রয়েছে, তো সেইখানে যেহেতু পলিউশন বড্ড বেশি, সেই কারণে প্রত্যেক বছর গ্রস
মিউনিসিপ্যাল ভ্যালুর উপর 10% অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য ছাড় দেয়, বুঝতে পেরেছিস? এবং বাদবাকি যেটা পড়ে থাকে সেইটাই হচ্ছে গিয়ে আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এইটার ওপরেই, এই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরেই আমাদের বলে না খাজনা, বাড়ির খাজনা বা মিউনিসিপ্যাল ট্যাক্স। ট্যাক্স। তো মিউনিসিপ্যাল অথরিটি এই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে কিন্তু সেই ট্যাক্সটা দিতে হবে। মিউনিসিপ্যাল ট্যাক্স ধরে নিচ্ছে, সেটা 12% পার অ্যানাম সেটা চার্জ করে মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যামাউন্টটা বার করে। তার মানে 9 লাখসের ওপর যদি আমরা 12% চার্জ করি তাহলে সেটা আসবে আমাদের 1,08,000। তার মানে 9 লাখসের ওপর যদি আমরা 12% চার্জ করি আসবে 1,08,000। অর্থাৎ এইটা আমাদের হচ্ছে গিয়ে কি মিউনিসিপ্যাল ট্যাক্স। তাই মনে রাখবি আজকে নেট যে মিউনিসিপ্যাল ভ্যালুটা রয়েছে সেই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে কিন্তু যে মিউনিসিপ্যাল ট্যাক্সের পার্সেন্টেজটা আছে সেটা চার্জ হয়, সেটা কিন্তু কখনোই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর চার্জ হয় না। আবার এটাও মনে রাখবি যখন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই তখনই কিন্তু এই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুর কনসেপ্টস আসে, ঠিক আছে? বুঝতে পারলি? তো এখান থেকে যে 10% এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে? তো এইটা মাইনাস করার পর যেটা থাকে সেই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর মিউনিসিপ্যাল ট্যাক্সে যদি আমাকে পার্সেন্টেজে বলে দেয় সেটা চার্জ করে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যামাউন্টটা বার করব। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? ঠিক আছে। আজকে যদি 10% ছাড়টা না দিত না তখন কি হতো জানিস তো, এই যে 12% সেটা 10 লাখসের ওপর চার্জ হতো। তো তাতে কি হতো, তার একটা অ্যানুয়াল মেনটেনেন্স সেই খরচটাও সে ছাড় পেত না। তো তাতে তাকে অন্যায় করা হতো। তাতে যাতে অন্যায় না হয় তার জন্য কি করা হয়েছে, এইটাকে ছাড় দেওয়ার পর যেটা থাকে সেটার ওপরই মিউনিসিপ্যাল ট্যাক্সের পার্সেন্টেজ চার্জ করে মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যামাউন্টটা বার করা হয়। কথাটা বুঝতে পেরেছিস? কিন্তু আমাদের এই যে আদার দেন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এই ক্ষেত্রে পলিউশনসটাও থাকে না তেমন যে প্রত্যেক বছর অ্যানুয়াল মেনটেন্যান্স একটা করতেই হবে। তো যার ফলে এইখানে কোনো রকম গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বা নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে থাকে না, কারণ এই পোর্শনটাই তো থাকে না। এটা যদি না থাকে তাহলে কিসের গ্রস কিসের নেট? এখানে একটাই থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা? আমরা এই যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এটা কিন্তু আমরা বুঝে নিলাম, এই পার্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। কথাটা হচ্ছে গ্রস, এই কথাটা তখনই আসবে যখন নাকি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ের ব্যাপার থাকবে। যদি ওখানে না থাকে তাহলে কিন্তু গ্রসের কোনো রকম প্রশ্নই আসে না, শুধুমাত্র মিউনিসিপ্যাল ভ্যালু। ঠিক আছে, এইবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট বলতে কী বোঝায়? ফেয়ার রেন্ট কথাটার মানে কি? ফেয়ার রেন্ট কথাটার মানে হচ্ছে, ফেয়ার কথাটার মানে হচ্ছে ন্যায্য, ঠিক আছে? আর রেন্ট কথাটার মানে হচ্ছে ভাড়া। ফেয়ার রেন্ট কথাটার মানে হচ্ছে ন্যায্য ভাড়া। তার মানে হচ্ছে এই হচ্ছে অনিশ, এই হচ্ছে আমি, আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে? ওর এই এরিয়াতে ওর যেমন বাড়ি, এক্স্যাক্টলি বাড়ি রয়েছে আমাদের শ্রেয়া, ঠিক আছে? একদম সেম ধরনের, সেম কোয়ালিটি, সেম স্পেস, ঠিক আছে? আমি অনিশের বাড়ি এক বছরে কতটা ইনকাম করানোর ক্ষমতাটা রাখে সেই জিনিসটা আমি জানার জন্য আমি শ্রেয়াকে বললাম, শ্রেয়া তুই তো ওই এরিয়াতেই থাকিস, তোরও তো বাড়িটা এতটা জায়গা জুড়ে, ওর বাড়িটা যে ধরনের ফেসিলিটি প্রোভাইডস করে তোর বাড়িটা তো সেম ফেসিলিটি প্রোভাইডস করে। তুই সম্প্রতি বললি হ্যাঁ 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 হ্যাঁ। আমি বললাম তুই যে ভাড়াতে দিয়েছিস, তুইও তো শুনেছি ভাড়াতে দিয়েছিস। শ্রেয়া বললো হ্যাঁ আমি ভাড়াতে দিয়েছি। তুই কত ভাড়াতে দিয়েছিস সেটা তুই আমায় বল। ও বলল আমার রেন্ট, আমি যেটা ভাড়াতে দিয়েছি সেই রেন্টটা হচ্ছে গিয়ে এত অ্যামাউন্ট, 5,000 পার মান্থ, ঠিক আছে? ঠিক আছে। তো আজকে আমি ওই এরিয়াতে আরেকজন যে রয়েছে সে তার বাড়িটাকে একই ধরনের যততে রেন্টে দিয়েছে, তো আমি ধরে নেব তাহলে অনিশও এক্স্যাক্টলি সেরকমই ভাড়াতে রেন্টে দিয়েছে। কনসালটেশন পে করছে, ঠিক আছে? তার মানে এটা তো তততে ভাড়াতে দিয়েছে। তো এইটাকেই বলা হয় আমাদের ফেয়ার রেন্ট।
কথাটা বুঝতে পারলি? কোনো অসুবিধা? ওকে, তাহলে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু বুঝতে পারলাম, বা মিউনিসিপাল ভ্যালু কাকে বলে বুঝতে পারলাম, ফেয়ার রেন্ট কাকে বলে সেটা বুঝতে পারলাম, এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। তো এইটা আলাদা প্রথমে বের করা হয়েছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু, তারপর আমরা কী বার করলাম, ফেয়ার রেন্ট। ঠিক আছে, স্টেপ ওয়ানে এই দুটো বার করে ফেললাম। এইবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট, কারণ এরপর একটা কথা আছে যে এই দুটোর মধ্যে যেটা বেশি সেইটা যেন কখনো স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি না হয়। তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটা কি সেটা ফার্স্ট আমাদেরকে জানতে হবে, এবং ওটা থেকে আলটিমেটলি যেটা ফিক্সড হবে সেটাকেই বলবো আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে, কোন সেকশনের আন্ডারে? এই আন্ডার সেকশন 23 সাবসেকশন 1 ক্লজ এ। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট জিনিসটা কি এবার সেটা আমাদের জানা দরকার রয়েছে। দেখ, স্ট্যান্ডার্ড রেন্টটা কি? স্ট্যান্ডার্ড রেন্ট কথাটার মানে হলো যে আমাদের গভর্নমেন্ট এই বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো রকম অসুবিধাকে মীমাংসা করার জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী বা একটা আইন তৈরি করে রেখেছে, যেটাকে বলা হয় রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। যেটাকে বলা হয় রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, যেটা হচ্ছে একটা বই, যেই বইয়ের মধ্যে সমস্ত নিয়মকানুন রয়েছে। যদি কোনো সময় ভাড়াটিয়া আর ল্যান্ডলর্ডের মধ্যে ঝামেলা হয় তাহলে এই প্রভিশন অনুযায়ী সেটার মীমাংসা করা হবে। এবং এই বইয়ের মধ্যেই এরিয়া ওয়াইজ ম্যাক্সিমাম রেন্ট কত সেটা প্রেসক্রাইব করা আছে। অর্থাৎ এই বইয়ের মধ্যেই লেখা আছে যে এই এরিয়াতে এতর বেশি কখনোই তুমি রেন্ট নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ যদি একজন আরেকজনকে ঠকিয়ে দেয় তাহলে সেই মানুষটা কিন্তু সেই জায়গাটায় আর আসবে না। তাতে কি অসুবিধা হতে পারে? আমাদের অর্থনীতিতে একটা অসুবিধা হতে পারে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে মুভ করতে পারছে না। কেন? ভুলভাল যে যেরকম পারছে রেন্ট নিয়ে নিচ্ছে বলে। কথাটা বুঝতে পারলি? এর জন্য আইনের মাধ্যমে গভর্নমেন্ট জায়গা পিছু রেন্ট ম্যাক্সিমাম ফিক্স করে দিয়েছে যে এর বেশি তুমি কখনোই নিতে পারবে না। তার মানে তুমি জোর জুলুম করার তোমার ক্ষমতা নেই। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তো এই যে রেন্ট কন্ট্রোল অ্যাক্টের মাধ্যমে কোনো একটা জায়গা যে ম্যাক্সিমাম রেন্টটা স্পেসিফাইড করে দেওয়া হয় সেটাকেই বলা হয় আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালুকে এটা বুঝে নিলাম, ফেয়ার রেন্ট কি এটাও বুঝে নিলাম, স্ট্যান্ডার্ড রেন্ট কি এটা বুঝে নিলাম, তাই তো? এইবার আমরা এইখানে এক্সাম্পলের মাধ্যমে একটুখানি দেখে নেব যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কীভাবে বার করতে হয়। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু ধর 5 লাখ, ফেয়ার রেন্ট ধর 4,80,000, স্ট্যান্ডার্ড রেন্ট 5 লাখ, তারপর হচ্ছে গিয়ে আমাদের 4,60,000, 3 নম্বর হচ্ছে গিয়ে 5,60,000। ঠিক আছে, এই হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু, এই হচ্ছে ফেয়ার রেন্ট, আর এটা হচ্ছে 3টে আলাদা আলাদা সিচুয়েশন। যখন স্ট্যান্ডার্ড রেন্ট 5 লাখ তখন তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত? যখন আমাদের স্ট্যান্ডার্ড রেট 4,60,000 আর যখন আমাদের স্ট্যান্ডার্ড রেট 5,60,000। তো এই তিনটে পরিস্থিতিতে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে সেটা এবার আমাদের বার করা জানতে হবে। তাহলে 1 নম্বর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, 1 নম্বর সিচুয়েশন আমরা কি দেখব? এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা? গ্রস মিউনিসিপাল ভ্যালু 5 লাখ। ঠিক আছে, এইখান থেকে তোলার পর কম্পেয়ার করব কার সাথে? 5 লাখের সাথে। তাহলে স্ট্যান্ডার্ডের ম্যাক্সিমাম কত বলে রেখেছে? 5 লাখ। তাহলে সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম 5 লাখ, এইটাও 5 লাখ, তাহলে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত? 5 লাখ। বুঝতে পারলি? সেকেন্ড, এটা বুঝতে পারবি এবার। এই দুটোর মধ্যে কোনটা উঠলো? 5 লাখ উঠলো। এবার স্ট্যান্ডার্ডের ম্যাক্সিমাম কত করে রেখেছে? 4,60,000। তার মানে 4,60,000ই হচ্ছে গিয়ে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেট।
আজকে প্রথমে আমরা কি করব, এখানে দুটো স্টেপ আছে। প্রথমে হচ্ছে এটার থেকে হায়ার অফ দ্য টু সিলেক্ট করব, এই দুটোর মধ্যে যেটা বেশি, ঠিক আছে। তারপর এই যে যেটা বেরোলো, আর এখানে স্ট্যান্ডার্ড রেট আছে, মানে এই যে এইটা, ঠিক আছে। তারপর এই দুটোর মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, কারণ এটি তো ম্যাক্সিমাম। তাহলে আজকে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 5 লাখ। আর এখানে কত? 5 লাখ। তাহলে 5 লাখ 5 লাখ, হুইচ এভার ইজ লোয়ার দ্যাট ইজ 5 লাখ। এই দুটোর, কোনটা সবথেকে ছোট সেটা হ্যাঁ, তাহলে এইটা 5 লাখ আর 4 লাখ 80, তাহলে 5 লাখ 4 লাখ 60, তাহলে 5 লাখ আর 4 লাখ 60 হুইচ এভার ইজ লোয়ার, তাহলে ইট ইজ 4 লাখ 60, ঠিক আছে। 3 নম্বর 5 লাখ 4 লাখ 80, 5 লাখ, ঠিক আছে। আর এটা হচ্ছে 5 লাখ, আর এখানে হচ্ছে 5 লাখ 60, তাহলে হুইচ এভার ইজ লোয়ার দ্যাট ইজ 5 লাখ। ও আচ্ছা। কথাটা বুঝতে পারলি? এইটাই হচ্ছে কি আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেট আন্ডার সেকশন 23(1) সাবসেকশন এ। ক্লিয়ার?